হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইন্ডিয়ান পলিটি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ভারতীয় সংবিধান গঠনের পটভূমি সম্পর্কিত যত প্রশ্ন আছে সেগুলো খুবই পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিয়েছি, যাতে তোমরা সামনে যেসব এক্সামগুলো দিতে চলেছো সেইগুলোতে যদি পলিটির উপর থেকে কোনো কোয়েশ্চেন আসে সেগুলো যাতে না তোমাদের বাদ দিয়ে আসতে হয়। প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব এবং ইন্ডিয়ান পলিটি থেকে তোমাদের যাতে ভালো একটা নাম্বার তোমরা পেতে পারো সেই চেষ্টাই আমি করব, এবং বাছাই করা বিভিন্ন প্রশ্ন আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তার সাথে সাথে তোমাদের যখন আমি ফাউন্ডেশন যে বিভিন্ন ক্লাস করানোর পরেই তার শেষে আমি PYQ নিয়ে আলোচনা করব এই টপিকটির উপর থেকে, যেগুলো বিভিন্ন এক্সামে এসে গিয়েছে। তাহলে আজকে শুরু করছি আজকে ভিডিওটি হবে ফাউন্ডেশন জিকে ক্লাসের 48 নাম্বার সেট। এর আগের 47টি পর্ব তোমরা দেখে নিয়েছো, এবং যারা এখনো পর্যন্ত দেখতে পাওনি তারা একবার প্লে লিস্টটা চেক করে দেখে নিও। তাহলে শুরু করছি আজকের ভিডিও। এবং আমার ইউটিউবের সঙ্গে সাথে সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের জন্য স্পেশাল ক্লাস ব্যাচ চলছে, সেখানে তোমরা যদি জয়েন হতে চাও তাহলে অবশ্যই জয়েন হয়ে যেও। সেখানে আমি WBP, KP, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই 4টে এক্সামের জন্য কিন্তু আমি ক্লাস করাচ্ছি। সেখানে তোমরা সহজে জয়েন হয়ে যেতে পারো, খুবই কম প্রাইস সেখানে রয়েছে। সেখানে তোমরা জয়েন করো তাহলে বিভিন্ন ফাউন্ডেশন ক্লাসের নোটস তোমরা পেয়ে যাবে, এবং তার সাথে সাথে বিভিন্ন প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। তাহলে শুরু করছি। প্রথমেই দেখে নেওয়া যাক গণপরিষদ সম্পর্কিত কি কি প্রশ্ন তোমাদের অনলাইন হিসেবে যেগুলো রেখেছি সেগুলো তোমাদের পড়তে হবে, একবার দেখে নাও। 1946 সালের 16ই মে, 1946 সালের 16ই মে, সালগুলো খুব ভালোভাবে দেখবে। ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী ভারতীয় গণপরিষদকে সংবিধান গঠনের দায়িত্ব দেওয়া হয়। 1946 সালের 9 ডিসেম্বর নিউ দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। 1946 সালের 11 ডিসেম্বর চেয়ারম্যান হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান বা সভাপতি হিসাবে তিনি নির্বাচিত হন। তাহলে অস্থায়ী যদি বলা হয় তখন হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা, এবং স্থায়ী চেয়ারম্যান বা স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের। 1947 সালের 22 জুলাই গণপরিষদ কর্তৃক স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা মঞ্জুর ও গ্রহণ করা হয়। পতাকাটির নকশা কে করেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া, যিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। 1949 সালে 26 নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয়। 1949 সালে 26 নভেম্বর। এই সময় সংবিধানে একটি প্রস্তাবনা ও মোট 395টি ধারা ও 8টি তফসিল ছিল। যখন সংবিধান গণপরিষদের দ্বারা গৃহীত হয়েছিল তখন ছিল একটি প্রস্তাবনা, 395টি ধারা এবং 8টি তফসিল। প্রত্যেকটা লাইনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসে। সংবিধান রচনা করতে সময় লেগেছে মোট 2 বছর 11 মাস 17 দিন। 2 বছর 11 মাস 17 দিন। 1950 সালে 26 জানুয়ারি থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালে 26 জানুয়ারি। ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য কি কি আছে সেগুলো থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে তোমাদের বিভিন্ন এক্সামে, সেগুলো এবার দেখে নাও। মূল সংবিধানের প্রস্তাবনাতে ভারত ছিল একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। 1976 সালের 42তম সংশোধনী সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করার পর রাষ্ট্র হিসেবে ভারতের বর্ণনা হয় সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তাহলে এখান থেকে কটা প্রশ্ন তোমাদের আসতে পারে দেখো। প্রথমে ছিল সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এবং পরে 42তম সংশোধনী যেটা হয়েছিল 1976 সালে, সেটার মাধ্যমে যোগ হয়েছিল দুটি শব্দ, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। এই ছিল ভারতের রাষ্ট্র হিসেবে ভারতের যে বৈশিষ্ট্য সেটা। ভারতের সংবিধানে আর কি কি বৈশিষ্ট্য আছে? ভারতের সংবিধানের প্রস্তাবনায় 4টি মূল নীতি রয়েছে, সেগুলো হলো ন্যায়, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্ব।
ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায় ভারতের সংসদে। বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় 25টি অংশে 468টি ধারা, অসংখ্য উপধারা ও 12টি তফসিল রয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানে ধারার সংখ্যাটা বেড়ে গিয়ে 468 হয়েছে এবং 25টি অংশ আছে, অসংখ্য উপধারা রয়েছে এবং 12টি তফসিল আছে। প্রত্যেকটি বেড়ে গিয়েছে বর্তমানে। ভারতের সংবিধানে প্রায় 75% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা 1935-এ হয়, সেটা দ্বারা গৃহীত হয়েছে। 75% ভারতের সংবিধানে যেসব বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে 75% হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা। ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎসগুলো দেখে নাও। ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আইন তৈরির পদ্ধতি ব্রিটেন, রুল অফ ল, একক নাগরিকত্ব, সংসদীয় শাসন ব্যবস্থা, ক্যাগের কার্যালয়, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভা স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শক্তিশালী নিম্নকক্ষ, এই প্রত্যেকটা যে সংবিধানের বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলো নেওয়া হয়েছে ব্রিটেনের থেকে। এবার দেখা যায় অন্য কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে কি কি, লিখিত সংবিধান, প্রস্তাবনা, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ধারণা, স্বাধীন বিচার ব্যবস্থা ও বিচার সংস্কার, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি। এটা নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য সমূহ, অর্থনৈতিক পরিকল্পনা। অস্ট্রেলিয়া থেকে যৌথ তালিকার ধারণা নেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্যের প্রতিবিধান এবং প্রস্তাবনার ভাষা। এই ধারণাগুলি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনয়ন। এইগুলো নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা ভাগ ও অবশিষ্ট ক্ষমতার বন্টন। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র ও স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের ধারণা নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাজের আইনগত পদ্ধতি, এই ধারণাটি নেওয়া হয়েছে জাপান থেকে। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি। কোন ব্যক্তি, এবার চলে আসলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, বিভিন্ন এক্সামে এসে গিয়েছে সেরকম প্রশ্ন এবার আলোচনা করা হবে। কোন ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন? গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়। ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনার জন্য? এটার উত্তর হয়ে যাবে প্রায় 3 বছর। গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত হন? 93 জন। গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1946 সালের মার্চ মাসে। গণপরিষদের প্রাথমিক সদস্য পদের জন্য কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য? এটার অ্যান্সার হয়ে যাবে 78টি। গণপরিষদের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? নতুন দিল্লিতে। ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? লর্ড প্রেথিক লরেন্স ছিলেন ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান। নিম্নে ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? এটা অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী। মুসলিম লীগের সদস্যগণ সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? এটার অ্যান্সার হয়ে যাবে 299 জন হয়ে যায়। চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? মোট ছিলেন 7 জন। কোন সংগঠন সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানান? স্বরাজ্য পার্টি। কোন পদ্ধতিতে গণপরিষদে সিদ্ধান্ত গ্রহণ করা হতো? সর্বসম্মতিক্রমে।
নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেননি কোন দল? মুসলিম লীগ, ভারতীয় জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া না ভারতীয় জনতা পার্টি? এটার অ্যান্সার হয়ে যাবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? বি.এন. রাও। মে 2022 অনুসারে ভারতের সংবিধানের সর্বশেষ অনুচ্ছেদটি কোনটি? 395 অনুচ্ছেদ। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে। ভারতীয় সংবিধান গণপরিষদ দ্বারা কত সালে লাগু হয় বা কার্যকর হয়? সেটা হচ্ছে 1949 সালে 26শে নভেম্বর। গণপরিষদের প্রথম সভা হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। এই কথাটি কে বলেছিলেন? ডি বসু। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি.আর. আম্বেদকর। 1946 সালের 9 ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত গণপরিষদের প্রথম সভায় কে অস্থায়ী সভাপতি ছিলেন? এটার অ্যান্সার হয়ে যাবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ভারতীয় সংবিধান নিম্নের কোন প্রমাণপত্র বা আইনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? এটার অ্যান্সার হয়ে যাবে উদ্দেশ্যমূলক প্রস্তাব। কে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন কত সালে? 1947 সালে। এবং কত তারিখে? 22শে জানুয়ারি। সংবিধান সংক্রান্ত বিধানগুলির মধ্যে কোনটি 1949 সালের 26শে নভেম্বর বলবৎ হয়নি? নাগরিকত্ব সংক্রান্ত আইন, নির্বাচন সংক্রান্ত আইন, মৌলিক অধিকার না কোনোটিই নয়? এটার অ্যান্সার হয়ে যাবে মৌলিক অধিকার। ভারতের গণপরিষদের মোট কমিটির সংখ্যা কত ছিল? 22টি। 1946 সালে 13 ডিসেম্বরকে ভারতের গণপরিষদে অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন? তিনি হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। নিম্নে প্রদত্ত ভারতীয় সংবিধানের কোন বিধানটি ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত হয়নি? প্রথম, পোস্ট সিস্টেম, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি, আইন প্রণয়নকারী পদ্ধতি না সরকারের সংসদীয় কাঠামো? এটার অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি। 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সাংবিধানিক পদমর্যাদা কিরূপ ছিল? একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল। পরের প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, কত সালে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? 1950 সালে। ভারতীয় সংবিধান রচনাকালে গণপরিষদের অধীন স্টেট কমিটির প্রধান কে ছিলেন? জওহরলাল নেহেরু ছিলেন। ভারতীয় সংবিধান সভার সদস্যগণ কবে সংবিধানে স্বাক্ষর করেছিলেন? এটার অ্যান্সার হয়ে যাবে 1950 সালে 24শে জানুয়ারি। কবে প্রথম ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949 সাল। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, বারবার কিন্তু এক্সামে চলে আসে এটা। ভারতের সংবিধানের জনক কে? ডক্টর বি.আর. আম্বেদকর। কোন দেশের সংবিধান থেকে একক নাগরিকত্ব ধারণাটি গৃহীত হয়েছে? ব্রিটেনের সংবিধান থেকে। সংবিধান তৈরিতে মোট কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 17 দিন। ভারতের গণপরিষদের প্রথম সভা কবে সংঘটিত হয়? 9 ডিসেম্বর 1946। গণপরিষদ ভারতের খসড়া সংবিধান প্রস্তুত করার জন্য কবে একটি খসড়া কমিটি গঠন করেন? 29শে আগস্ট 1947 সালে। ভারতীয় গণপরিষদের সদস্যরা কবে ভারতীয় সংবিধানে স্বাক্ষর করেন? 1950 সালে 24শে জানুয়ারি। শক্তিশালী কেন্দ্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে গৃহীত হয়েছে? অ্যান্সার হয়ে যাবে কানাডা। ইউনিয়ন উইথ স্ট্রং সেন্টার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হয়েছে। এটার অ্যান্সার হয়ে যাবে কানাডা। কে গণপরিষদে বলেছিলেন যে 26শে জানুয়ারি 1950 ভারত দ্বন্দ্বের জীবনে প্রবেশ করতে চলেছে? ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কোথা থেকে? ভারতীয় সাংবিধানিক সভা থেকে। ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? 26শে জানুয়ারি 1950। কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানে বাণিজ্যের স্বাধীনতার ধারণা পাওয়া যায়? সেটা হয়ে গেল অস্ট্রেলিয়া। ভারতীয় সংবিধানে প্রথম খসড়া তৈরি করেছিলেন কে? বি.এন. রাও।
1946 সালে ক্যাবিনেট মিশনের প্রথম পদাধিকারী কে ছিলেন? লর্ড পেথিক লরেন্স। কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণাটি ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছিল বা হয়েছে? এটার অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়া। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার স্থগিতাদেশ ধারণাটি গৃহীত হয়েছে কোথা থেকে? জার্মানি থেকে। পরের প্রশ্ন, গণপরিষদের চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধানের প্রথম ভাষ্য লিখেছিলেন কে? ডক্টর ডি বসু। ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। 53 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কতগুলি শব্দ নিয়ে গঠিত? 80,000টি শব্দ। কোন দেশ থেকে প্রথম সংবিধান তৈরি হয়? সেটা হয়ে যাবে আমেরিকা। পৃথিবীর মধ্যে কোন দেশের সংবিধান সবচেয়ে দীর্ঘতম লিখিত সংবিধান? সেটা প্রত্যেকেই অ্যান্সারটা করতে পারবে, ভারত। কোন দেশের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান? এটা অ্যান্সার ভারত। নিম্নের কোনটির দ্বারা ভারতের সংবিধান গঠন করা হয়? গণপরিষদ কর্তৃক। গণপরিষদের কতজন সদস্য ছিলেন? প্রথমে সদস্য ছিলেন 389 জন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। জাতীয় পতাকার নকশা গণপরিষদ কবে গ্রহণ করেছিল? 1947 জুলাই মাসে। ব্রিটিশ সরকার গণপরিষদ গঠনের দাবি অনুমোদন করেছিল পরোক্ষভাবে কার মাধ্যমে? আগস্ট প্রস্তাবের মাধ্যমে। ভারতের সংবিধান প্রণীত হয়েছিল সংবিধান সভার কোন পরিকল্পনার ভিত্তিতে? ক্যাবিনেট মিশন পরিকল্পনার ভিত্তিতে। কে ক্যাবিনেট সিস্টেমকে রাজ্যের জাহাজের স্টিয়ারিং হুইল বলে অভিহিত করেছেন? এটার অ্যান্সার হয়ে যাবে মুইর। কে ভারতের সংবিধানের খসড়া কমিটিতে ছিলেন না? অপশনগুলো দেখে নাও, বি.আর. আম্বেদকর, কে এম মুন্সি, কৃষ্ণস্বামী আয়ার না এম কে গান্ধী? এটার অ্যান্সার হয়ে যাবে এম কে গান্ধী। ভারতের সংবিধানে 1 নম্বর ধারা অনুযায়ী ভারত হলো একটি একক রাষ্ট্র। 1946 সালে গঠিত অন্তর্বর্তী ক্যাবিনেটের প্রধান কে ছিলেন? জওহরলাল নেহেরু। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? এটাও অ্যান্সার হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা। গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। শেষ প্রশ্ন হলো, ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র ব্যবস্থা। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।